ওরে বাবা, অনেক কষ্টে জয়তই বলে 2-3 দিনের ছুটি পেয়েছেন, আর দীঘায় গিয়ে সমুদ্রপ্রেমীদের ভিড়ে আপনি যদি অন্য স্বাদের খোঁজ করেন, তাহলে এই ভিডিওটা একদম আপনাদের জন্য। 2 দিন সময় নিয়ে বেরিয়ে পড়েছিলাম এবং হোটেলে বসে না থেকে প্রথম দিন যে জায়গাগুলো কভার করেছি আগের ভিডিওতে তার পুরো ডিটেলস আছে। হাই, আমি মানসী, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজ হচ্ছে আমাদের দীঘার লাস্ট ডে, যেদিন আমরা আরো কিছুটা জায়গা কভার করব এবং সন্ধ্যেবেলা ট্রেনে করে বাড়িও ফিরে আসবো। চলো, প্রথমেই আমরা দীঘার মন্দির দিয়ে স্টার্ট করি। দীঘার মন্দির এখন কিন্তু একটা আকর্ষণীয় স্থান এবং যেটা স্টেশন থেকে একদমই কাছে অবস্থিত, তাই দীঘায় যাব আর মন্দির দর্শন করব না, এটা হতেই পারে না। যদিও সেদিন ওয়েদার খুব ভালো থাকায় মন্দির বেশ ফাঁকা ফাঁকা ছিল। এবার বলে রাখি মন্দিরের সময়। মন্দির কিন্তু সকালবেলা 6টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে এবং আবারও 3টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। দীঘার মন্দির ছাড়াও আমরা থার্ড দিন অথবা লাস্ট দিন ঘুরেছিলাম মোহনা, তালসারি, উদয়পুর এবং চন্দনেশ্বর মন্দির। দীঘার মন্দিরে ঢোকার সময় আপনি কিন্তু বড় জাতীয় কোনো ব্যাগ নিয়ে ঢুকবেন না, অথবা কোনো তামাক জাতীয় দ্রব্যও কিন্তু নিয়ে ঢুকবেন না, যদি থাকে আগেই আলাদা করে রেখে দেবেন। ভেতরটা ঢুকেই যেন মনটা শান্ত হয়ে গেল। দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে। দূর থেকে মন্দিরটা যত নতুন হয়েছে এতটা সুন্দর লাগছে, একটুও চোখ ফেরানো যাচ্ছিল না। এবং ভেতরটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো বেশ ভালো লেগেছে। এবং মন্দিরের 2 সাইডে ওখানে কিন্তু পদ্ম চাষ করা আছে, যখন পদ্মগুলো ফুটবে আই থিঙ্ক ভীষণই সুন্দর দেখতে লাগবে। আমরা যে সময় গেছিলাম পদ্মগুলো ফোটেনি। আর দেখো মন্দিরের কাজগুলো কত সুন্দর, কত নিখুঁত করে করা। আর দূর থেকে চারিদিকটা ঠিক এতটাই সুন্দর লাগছিল। আর মাথার উপরে এই হলুদ পতাকাটা খুব সুন্দরভাবে উঠছিল। দিনের বেলা যতটা সুন্দর এই মন্দিরটাতে লাগে, রাত্রেবেলাও ঠিক ততটাই সুন্দর লাগে। এই সেই রথগুলো যেগুলো রথযাত্রার সময় চালানো হয়েছিল। মন্দির দর্শন করার পর আমরা সরাসরি চলে গেছিলাম মোহনার দিকে। এবং যাওয়ার পথে এই ট্রলারগুলো এইভাবে দাঁড়িয়ে ছিল, যেগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছিল এবং চারিদিকের পরিবেশটা কিন্তু ভীষণই ভালো লাগছিল। ফাইনালি আমরা চলে এসেছি দীঘা মোহনাতে। দীঘা মোহনা ঢোকার সাথে সাথে মাছের ভীষণ বড় একটা বাজার দেখা যায়, যেখানে তোমরা নানা রকম দরদাম করে মাছগুলো কিনতে পারবে। আমরা একটু বেলার দিকে গেছিলাম বলে অতটা ভালো মাছ পাইনি, তোমরা সকাল সকাল যেতে পারো, তাহলে ফ্রেশ মাছটা পাবে। এবং দেখি বড় বড় গাড়ি করে মাছগুলো সব এখান থেকে বাইরে চলে যাচ্ছে। কি নেই এখানে, মাছ, কাঁকড়া, চিংড়ি মাছ থেকে শুরু করে নানা রকম জিনিস। তারপর আমরা আস্তে আস্তে এগোলাম মোহনার দিকে। ভাটা থাকার জন্য মোহনায় জলগুলো অনেকটা দূরে ছিল, না হলে একদম গায়ের কাছে চলে আসে। কিছুক্ষণ ওখানে ঘোরার পর আবারও মাছ বাজারে চলে এলাম এবং মাছের দরদাম করতে লাগলাম। তারপর কিছুটা কেনাকাটি করে 1-1.5 ঘন্টা এখানে সময় কাটিয়ে সোজা চলে গেলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। কারণ অলরেডি তখন 12:30 একটা বেজে গেছিল এবং খিদে পেয়ে গেছিল। তো আমরা আগে ওল্ড দীঘা যাব, সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। চলুন, হোটেলে চলে এসেছি এবং সেদিন আমরা একটা থালি অর্ডার করেছিলাম, যেখানে নানা রকম পদ দিয়েছিল এবং ভোলা মাছ এবং পার্শে মাছ অর্ডার করা হয়েছিল এবং তার সাথে যেমন ডাল, আলু ভাজা, একটা চচ্চড়ি থাকে, সেগুলো দিয়েছিল। খেয়ে নিয়ে ফাইনালি আমরা সরাসরি চলে গেলাম তালসারিতে। এছাড়াও তালসারি কিন্তু আজকাল লাল কাঁকড়া দেশ হিসাবে খুবই ফেমাস।
নিচে নেমে আস্তে আস্তে পার হলাম এবং এখানে এই বাইকগুলো আছে, যাতায়াত দুজন করে নেয় এবং যাতায়াত 100 টাকা করে নেয় এবং অনেকটা দূর পর্যন্ত নিয়ে যায় এবং লাল কাঁকড়া দেখায়। আমরা যখন গেছিলাম এনারা মাছ নিয়ে আসছিলেন, দেখো কি ভালো লাগছে। ও আবার গিয়ে মাছের দাম গুলো জিজ্ঞেস করছিল। এখানে ওনারা হাঁকছিলেন নৌকা করেও ঘোরাবার জন্য, যেখানে ওরা পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবে। সেদিন মেঘলা ছিল এবং ওয়েদারটা সত্যিই এত ভালো ছিল, এখান থেকে একটুও যেতে ইচ্ছা করছিল না। এখানে আরেকটাও সুন্দর জিনিস দেখলাম, ওই দেখুন পালতোলা নৌকো, সেই ছোটবেলায় দেখেছিলাম জানেন। আমরা আর বাইকে করে যাইনি, আমরা নিজেরাই হেঁটে হেঁটে অনেকটা দূর অব্দি গেছিলাম, যেখানে লাল কাঁকড়াগুলো পুরো বিছিয়ে ছিল। ওনারাই বললেন যদি রোদ ভালো করে থাকতো এই কাঁকড়াগুলো নাকি আরো বেশি বেরোতো এবং আরো ছড়িয়ে থাকতো। চারিদিকে বালি আর বালি আর লাল কাঁকড়ার শাড়ি। জানেন তো অনেকবার ধরার চেষ্টা করলাম, একটুও ধরতে পারছিলাম না। যেই ধরতে যাই হুট করে গর্তের ভিতর ঢুকে যায়। কয়েকটা তো বেশ বড় বড় ছিল। ক্যামেরা কাছে নিয়ে যেতেই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছিল, তুলতেই পারছিলাম না। অনেক কষ্টে দূর থেকে এই ভিডিওগুলো কালেক্ট করতে পেরেছি। হট করে বৃষ্টি চলে আসায় আমরা আর বেশি দূর যেতে পারলাম না, ফিরে এলাম, না হলে হয়তো আরেকটু যেতে পারতাম। এখানে গিয়ে আরেকটা ভালো জিনিস দেখলাম, তালসারি থেকে একটা রাস্তা চলে গেছে মেরিন ড্রাইভে, যেটা সরাসরি উদয়পুরে চলে গেছে। বেশ ভালো লাগলো। রাস্তাটা মেবি এখনো চালু হয়নি, বাইক গুলো যাচ্ছে কিন্তু কোনো বড় গাড়িকে ঢুকতে দেখলাম না। এখানে কিছুটা সময় কাটানোর পর চলে গেলাম চন্দনেশ্বর মন্দির। শুনেছি মন্দিরটা নাকি ভীষণই জাগ্রত, তাই যারা যাবে অবশ্যই পুজো দিয়ে ফিরবেন। মন্দিরটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর ছিল। সামনে একটা বড় পুকুর আছে, সাবধানে নামবে, পুকুরটা ভীষণ পিচ্ছিল। সামনেই আপনারা নানা রকম দোকান পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা জিনিসপত্র নিতে পারেন। এখানে ঘোরার পর চলে গেলাম সরাসরি উদয়পুরে। তখন অনেকটাই বিকেল হয়ে গেছিল, তো যেসব দোকানগুলো বসে মানে ওই মাছ কাঁকড়া বা নানা রকম যেগুলো ওরা রান্না করে সাথে সাথে দেয়, সেগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছিল। তো ওখানেও গিয়ে আমরা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় কাটালাম এবং পুরটা পেয়ে গেলাম। আমাদের দুদিনের দীঘা ট্রিপের এটাই ছিল শেষ স্পট। মন ভরে গেল অফুরন্ত স্মৃতিতে। সূর্যোদয় সূর্যাস্তের রঙিন ছবি, সমুদ্রের ঢেউয়ের শান্ত সুর, সবকিছু যেন একটা সুন্দর স্মৃতি নিয়ে আজ বাড়ি ফেরার পালা। তবে এটুকুনি জানি, আবারও খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে। আজ এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন।